মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমরা আজ এক্ষুনি গিয়ে ওই দেওয়ালটা ভেঙে দেব। আজ রাত্রির এই খুঁটি পুঁতে ওখানে আবার ঘর বানাবো। মুখের কথায় আর কিছুই হবে না, কেউ আমাদের সাহায্য করবে না। আজই আমরা দখল নেব ওই জমির, তারপর প্রত্যেক রাত্রে পাহারা দেব, দেখি কে কি করে। হিলাবি, তুই কোথায় যাচ্ছিস? আজ সব শেষ করে দেব, আজ সব শেষ করে দেব। না না, পাগলামি করিস না, তুই বাড়ি যা। লোকে শুনলে কি বলবে? হাসতে হবে না তোমাকে, আমাকে জ্বালাতন করতে বুঝি তোমার খুব ভালো লাগে? কি মুশকিল, আমি তোমাকে জ্বালাতন করলুম কখন? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অর্জুন, ভালোবাসার ভাঙা গড়ার গল্প, পর্ব ৮। এ কি অর্জুন, তুমি কাঁদছ? একটা কুকুরের জন্য কাঁদছ? ও ও আমার দাদার খুব প্রিয় ছিল। আমার দাদা। এখন ওসব কথা ভাবতে হবে না, একটু ঘুমো, আমি যাই। না শোনো, গতবার তুমি হাসপাতালে একদিনের বেশি আসনি বলে আমি তোমার কাছে অনুযোগ করেছিলাম। আমার একটু লোভ হয় ঠিকই, কারণ অন্য কোনো সময় তো তোমাকে একলা দেখতে পাই না। একমাত্র আমার কিছু একটা হলেই। যাক, এবার তোমাকে আর হাসপাতালে আসতে হবে না, তুমি আর এসো না। কেন আসবো না? বাইরে আমি না এলে তুমি ভালো হয়ে উঠবে? পারবে একা একাই অসহ্য কষ্টের মধ্যে থেকে বেঁচে উঠতে? বলো, পারবে? হা, বেঁচে থাকাটা এত আনন্দের। আমি ঠিক বেঁচে থাকবো, বেঁচে থাকবো। বাঁচতে আমার ভালো লাগে। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি মরবো না। আমি বেঁচে থাকবো। আমি ঠিক বেঁচে থাকবো। পুলিশ ডেকেও কোনো লাভ হয় না। মিষ্টভাষী ইন্সপেক্টরের ব্যবহার নিছক অভিনয় মনে হয় অর্জুনের। শেষে উকিলের শরণাপন্ন হয় অর্জুন, কিন্তু তাদের সমস্যা আরও জটিল করে তোলেন উকিলবাবু। তিনি বলেন, সেই কথাটাই তো বলছি, মূল সমস্যাটার যদি সমাধান না করা যায় তাহলে কারোর দুঃখ ঘুচবে না। আমাদের গভর্নমেন্টের তো ওই একটাই দোষ, একটা এইরকম ঘটনা ঘটে আর সেটাকে যা হোক কিছু সাহায্য দিয়ে ধামা চাপা দেবার চেষ্টা করে। যাই হোক, আমি আমার এক বন্ধুকে দিয়ে কেসটা অ্যাসেম্বলিতে যদি তোলাতে পারি, হ্যাঁ, তাও বেশ কয়েকদিন লাগবে। অর্জুন লক্ষ্য করেছে সবাই আজকাল খুব মূল সমস্যা নিয়ে মাথা ঘামায়। বিবেককে স্তোক বাক্য দেবার একটা চমৎকার কায়দা। রাস্তায় একজন মানুষ না খেতে পেয়ে মরতে বসলেও কেউ তাকে সাহায্য করে না। সবাই বলে, দেশের দারিদ্র্যের যেটা মূল কারণ সেটাকে দূর করতে না পারলে, কিংবা বুঝলেন না, এই সমাজ ব্যবস্থাকে বদলাতে না পারলে, আর ততক্ষণে লোকটি মারা যায়। উকিলের বাড়ি থেকে ওরা ফিরে এলো অনেক রাত্রে। সমস্ত কলোনিতে আজ শ্মশানের নিস্তব্ধতা। শুধু নাচঘরটা আজ মাঝ সমুদ্রে বিপন্ন মানুষ ভর্তি একটা ছোট্ট নৌকোর মতো। এরই মধ্যে হারানের সঙ্গে একজনের বকাবকি হয়ে গেছে। সে তার ঘরে অত লোক থাকতে দিতে পারবে না। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ছাদে যারা আশ্রয় নিয়েছে তারা অনবরত ভিজছে। অর্জুনরা যখন ফিরল, শান্তিলতা তখন বাড়িতে নেই। তিনি কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েছেন। অনেকক্ষণ একা অন্ধকারে দাঁড়িয়েছিলেন লিচু গাছতলায়। লক্ষ্য করছেন একটা বাড়ির আলো জ্বলা জানলা। খানিকটা বাদে সেই বাড়ি থেকে বেরিয়ে এলো দিব্য। এখন আবার তার সেই খাকি পোশাক পরা। সে নাইট ডিউটিতে যাচ্ছে। সামনাসামনি এসে পড়ার পর দিব্য শান্তিলতাকে দেখেও পাশ কাটিয়ে যাচ্ছিল।
শান্তিলতা বললেন, দিব্য, তোর সঙ্গে দুটো কথা বলবো, একটু দাঁড়াবি? কি বলছেন খুড়িমা? কাজে যাচ্ছিস? দেরি হয়ে যাবে নাকি? না, আপনি বলুন। বাবা দিব্য, অর্জুনের সঙ্গে তোর কি হয়েছে রে? তুই কি ওর উপর রাগ করেছিস? দিব্য একটুক্ষণ চুপ করে থেকে বলল, খুড়িমা, আপনারা বরং এ কলোনি থেইকা চলি যান। যত তাড়াতাড়ি পারবেন সেইটাই ভালো হবে। কেন এ কথা বলছিস কেন? এতদিন সবাই একসঙ্গে আছি, এখন আমি কোথায় যাব বলতো? অর্জুন এখন অন্যরকম হয়ে গেছে, আমাদের সঙ্গে এখন আর তার মেলে না। তার আর এখানে না থাকাই ভালো। অর্জুন তোর ছোট ভাইয়ের মতন। ছেলেবেলায় তোরা একসঙ্গে কত খেলা করেছিস, আপদে বিপদে তুই ওকে দেখবি না? খুড়িমা, সেসব দিন আর নাই। অর্জুন এখন অনেক বদলে গেছে, ওর সঙ্গে আমার আর মেলে না। কি বদলে গেছে? ও তো এখনো সেই রকম ছেলে মানুষ। আপনারা এখান থেকে চলে যান, সেটাই সব দিক থেকে ভালো হবে। কোথায় যাব? আপনাদের যাওয়ার সামর্থ্য আছে, অর্জুনের যা রোজগার তাতে আপনাদের চলে যাবে। এইসব গরিব মানুষের মধ্যে আপনাদের থাকার কি দরকার? এখানে জঞ্জাট ঝামেলা চলবেই, এর মধ্যে অর্জুনের মাথা গলাবার তো দরকার নাই। এখন আপনারা অন্য জায়গায় গিয়ে থাকুন, যান। বাহ, ভালো বললি তো দিব্য, ভেবেচিন্তে বললি কথাটা বাবা। হুট করে যাব বললেই কি যাওয়া যায়? আমি তো আর কিচ্ছু জানি না, চিনি না, শুধু তোদেরই চেনে সেই কোন বেলা থেকে। সোমনাথ, তুই, সুখেন, অর্জুন, তোদের তো আলাদা করে ভাবিনি আমি কখনো। আমার কথাটা একবার ভাব, আমি কি এখন আর কোনো নতুন জায়গায় গিয়ে থাকতে পারি? কিন্তু এ কলোনিতে আমি আর অর্জুন, এই দুজনের জায়গা নেই। হয় আমি থাকবো, নয় ও থাকবে। শান্তিলতার বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি তিনি দিব্যর হাতটা চেপে ধরলেন। দিব্য যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা ঘোর অন্ধকার। শান্তিলতার মুখে সামান্য আলো এসে পড়েছে, বিষাদের মতো আলো। তুই এই কথা বলছিস কেন? আমি কি পাগল হয়ে যাব নাকি? দিব্য, তুই আমাকে এমন কথা বলতে পারলি? আমাকে তুই খুড়িমা বলে ডাকিস না? তোর মা নেই, তার কথা একবার ভাব। আমিও তো তোর মায়ের মতন। কতদিন তোকে আমি তো বললামই, আপনারা এখান থেকে চলে যান, সেটাই ভালো হবে। যাব, তাহলে তাই যাব, কিন্তু সময় লাগবে। তুই আমাকে কথা দে, তুই অর্জুনের কোনো ক্ষতি করবি না। কথা দে বাবা। অর্জুন যদি নিজের পড়াশোনা নিয়ে নিজের মনে থাকে, কেউ ওরে কিছু বলবে না। কোনোদিন কেউ কিছু বলেছে? কিন্তু পরের ব্যাপারে যারা অনর্থক মাথা গলাতে যায়, তাদের নিজেদের মাথা সবসময় বাঁচে না। দিব্য আর দাঁড়ালো না, হনহন করে এগিয়ে গেল। সেই অন্ধকার লিচু গাছ তলায় কিছুক্ষণ ধরে কাঁদলেন শান্তিলতা। আলোতে কিংবা লোকজনের সামনে তিনি কখনো কাঁদেননি। বিরলে তিনি তার বেদনার প্রতিচ্ছবি দেখতে লাগলেন। তার দুঃখময় গোটা জীবনটা চোখের সামনে ভেসে উঠল। অন্ধকারেই এই ছবি ভালো দেখা যায়। টপ টপ করে চোখ থেকে জল ঝরে পড়ছে শুকনো পাতায়। গাছের উপরে একটা বাদুড় ডেকে ওঠায় তাঁর সম্বিত ফিরে এলো। একটু বাদে ভালো করে আঁচল দিয়ে চোখ মুখ মুছে নিলেন। আস্তে আস্তে ফিরে এলেন বাড়ির দিকে। অর্জুনকে তিনি ডেকে নিয়ে এলেন বারান্দার এক কোণে। জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ রে অর্জুন, তুই যে বলছিলি এখান থেকে চলে যাবার কথা, তাই চল বাবা। আমাদের ঘর দুটো আমরা ওদের ছেড়ে দিই, তবু তো কিছুটা সুরাহা হবে। অর্জুন ম্লান হেসে বলল, না গোমা, তাতে বিশেষ কোনো সুরাহা হবে না অবশ্য। এই দুখানা ঘরে যদি 5টা পরিবার থাকে, তাহলে দুদিন বাদেই ওরা নিজেদের মধ্যেই আছাড়াছাড়ি কামড়াকামড়ি শুরু করবে। সে ওরা যা হোক বুঝবে, আমরা চলে যাই।
এরকম অবস্থা কতদিন চলবে কে জানে। তুই তো কাউকে যেতে বলতে পারবি না, তাহলে তোর পড়াশোনা হবে কি করে? তা ঠিক, আমারও আর ভালো লাগছে না মা, চলেই যাব। কালই একটা বাড়ি ঠিক করে আয়। একদিনে কি আর বাড়ি খুঁজে পাওয়া যায়? দেখি, কিন্তু তুমি এত ব্যস্ত হয়ে উঠলে কেন? না, তুই কালকেই ঠিক কর। আচ্ছা, তোর ক্লাসের কত ছেলে তো বিলেত টিলেতে পড়াশুনো করতে গেল, তুই পারিস না? চেষ্টা করলে হয়তো পারি, কিন্তু আমি বিলেত গেলে তুমি কি করবে? তুমি কি আর সেই ম্লেচ্ছদের দেশে যাবে? আমার জন্য ভাবিস না, আমি ঠিক থাকতে পারবো। আমি কারো বাড়িতে রান্না টান্নার কাজ জোগাড় করে নেব, আমার কোনো অসুবিধে হবে না। অর্জুন ফ্যাকাশেভাবে হেসে মায়ের দিকে তাকালো, তারপর বলল, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে মা? বিলেত গেলে তো 2-1 বছরের মধ্যে ফেরা হবে না, ততদিন তুমি থাকতে পারবে? পারবো পারবো, ঠিক পারবো। তুই পড়াশুনো করে জীবনে উন্নতি করবি, তাতেই তো আমার সুখ। আমার জন্য চিন্তা করিস না, আমার ঠিক চলে যাবে। তুমি এখানে লোকের বাড়িতে রাঁধুনিগিরি করবে, আর আমি বিলেতে লেখাপড়া করব। এ কথা জানতে পারলে মা সরস্বতী আমাকে বিদ্যে দেবে না, গায়ে থুথু দেবে, বুঝলে? সে পরের কথা, তুই কালকেই একটা বাড়ি ঠিক করে আয় তো। আমার আর এখানে থাকতে একটুও ভালো লাগে না। আমার ছেলে এখন ইচ্ছে করলেই কত রোজগার করতে পারে, আমি কেন কষ্ট করে থাকবো বলতো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালই খুঁজবো। দ্বিতীয়বার উদ্বাস্তু হয়ে এতগুলো লোক ঠিক মুষড়ে পড়েছেও বলা যায় না, কিন্তু যেন অসাড় হয়ে গেছে। হারাধনের মুখে কোনো রকম দুঃখ কষ্টের ছাপ নেই, মেনেই নিয়েছেন এটা তার নিয়তি। কোথা থেকে এক বান্ডিল বিড়ি জোগাড় করেছেন, ধরিয়ে যাচ্ছেন একটার পর একটা। এই মুহূর্তে তার এইটুকুই সুখ। ধীরেন শোক করছে তার ছেলের জন্য। প্রহ্লাদ কাকা মাটিতে লম্বা হয়ে শুয়ে আছেন, গুনগুন গুনগুন করে অবিরাম কাঁদছে বাচ্চাগুলো। অর্জুন বাচ্চাদের কান্না একদম সইতে পারে না, সে অনবরত এক জায়গা থেকে অন্য জায়গায় উঠে যাচ্ছে। 7-8টা বয়স্ক ছেলে বসে আছে সিঁড়িতে, রাগে ফুলছে তারা, কিন্তু কোনো পথ পাচ্ছে না। হারান এসে একটার পর একটা অবাস্তব প্রস্তাব দিচ্ছে অর্জুনকে। অর্জুন শোন, আচ্ছা কইছিলাম একটু ভাব, ওই যে বড় রাস্তায় পড়ার আগে ওই যে ওই কবরখানাটা আছে না, কইছিলাম সেটি দখল করা যায় না? হারান্দা, আপনি কি বলছেন ভেবে বলছেন? কেন, খুব বেশি কি অন্যায় হইব? কবরখানার জমি তো কারো সম্পত্তি নয়, সে নিয়ে কেউ হামলা করতে আসবে না। অর্জুন কোথাও বেশিক্ষণ বসছে না, অসহ্য লাগছে তার। অনবরত তার মনে হচ্ছে এই ভাগ্যহীন মানুষগুলো নীরব দৃষ্টি দিয়ে দায়ী করছে তাকেই, যেন তারই কথা শুনে ওদের আজ এই দুরবস্থা। হারান ফের এসে বসল অর্জুনের পাশে, ফিসফিস করে বলল, তাহলে এখন কি করা যায় সেটা বল, এরকম ভাবে কতদিন চলবে? অর্জুন উত্তর না দিয়ে চুপ করে রইল। তুই তো অনেক চেষ্টা করলি, থানায় গেলি, উকিল বাড়ি গেলি, কিছুই তো হলো না শেষ পর্যন্ত। তুই বার কত করবি? তোর পড়াশোনা আছে, এখন এদের নিয়ে কি করা যায় বলতো? আমি কিছু জানি না, 2-1 দিনের মধ্যেই আমাদের ঘর ছেড়ে দেব, আমি চলে যাব এখান থেকে। তোর পক্ষে সেই ভালো, কিন্তু এইটুকু জায়গায় এতগুলো লোক, এর থেকে কেওয়াল সিং এর সঙ্গে আগে মিটিয়ে নিলে হতো না? তবু কিছু টাকা পাওয়া যেত। এখন গিয়ে আবার ওকে বুঝিয়ে বললে হয় না? হারাধনের ছেলে কার্তিক আজ সারাক্ষণ অর্জুনের সঙ্গে সঙ্গে ঘুরছে। তার আশা ছিল অর্জুন একটা কিছু ব্যবস্থা করে দেবেই। এবার সে আর থাকতে পারল না। আমিও শালা ঠিক একদিন ওই ফ্যাক্টরিতে আগুন লাগাবো, যদি না লাগাই তাহলে আমি বাপের বেটা নই। তারপর শালা আমার জেল হোক, ফাঁসি হোক। অর্জুন এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল কার্তিকের দিকে,
তার বুকের ভেতরটা তোলপাড় করছে। তারপর বিস্ফোরণ হলো। অর্জুন হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চল কোথায়? চল আমার সঙ্গে তোরা। দেখুন এবার এই ছেলেটাকে, এর নাম অর্জুন। অর্জুন এখন তার শরীরের থেকেও লম্বা হয়ে উঠে দাঁড়িয়েছে। সে এখন তার প্রস্থের চেয়েও বেশি চওড়া। তার জীবন এখন তার নিজের জীবনের চেয়েও বড়। অর্জুনের চোখে এখন দীপ্ত রোখ, চোয়াল কঠিন, দেহের প্রতিটি পেশি সজাগ। সে এখন সিদ্ধান্ত নিয়েছে। দরজার কোণে দাঁড় করানো শাবলটা তুলে নিল অর্জুন। এখন বদলে গেছে তার গলার স্বর। সে কণ্ঠ ইস্পাতের মতো কঠিন, ধারালো। কার্তিক, দানু, গোরা, তোরা যে যে যাবি আমার সঙ্গে আয়। একটা করে ডান্ডা বা বাঁশ যা পারিস সঙ্গে নিয়ে নে তো। হারাধন চেঁচিয়ে উঠলেন, অর্জুন, অর্জুন, কি করতে চাও তুমি? বলি কি করতে যাচ্ছ? জ্যাঠামশাই, আপনি চাইলে আসতে পারেন। সবাই আসুন, আমরা আজ এক্ষুনি গিয়ে ওই দেওয়ালটা ভেঙে দেব। আজ রাত্রির এই খুঁটি পুঁতে ওখানে আবার ঘর বানাবো। মুখের কথায় আর কিছুই হবে না, কেউ আমাদের সাহায্য করবে না। আজই আমরা দখল নেব ওই জমির, তারপর প্রত্যেক রাত্রে পাহারা দেব, দেখি কে কি করে। একটা তুমুল শোরগোল পড়ে গেল। ছেলেরা ছুটোছুটি করতে লাগলো হাতিয়ার খোঁজার জন্য। হারান বলল, অর্জুন, ওরা কি সহজে ছাড়বে? ওরা মারামারি বাঁধাবে। ওসব কথা ভাবলে আর চলবে না হারান্দা, আপনিও আসুন। শেষে যদি পুলিশ কেস হয়? আপনাকে তাহলে আসতে হবে না, আপনি থাকুন। শান্তিলতা ছুটে এসে অর্জুনের হাত টেনে ধরে বললেন, এ কি সর্বনাশের কথা অর্জুন! তুই যাবি না, তুই যাবি না, কিছুতেই যাবি না। মা, তোমার কোনো ভয় নেই, আমি ঠিক ফিরে আসবো, চিন্তা করো না। অর্জুন, আমি বাঁচবো না, আমি আজই মরবো। তুই আমার কাছে থাক। তোমার ভয় নেই বললাম তো, আমি ঠিক ফিরে আসবো। অন্যদের দিকে ফিরে অর্জুন বলল, আমরা মারামারি করতে যাচ্ছি না, কেউ মাথা গরম করবি না। আমরা শুধু দেওয়াল ভেঙে নিজেদের ঘর বানাবো। যেই বাধা দিতে আসুক মানবো না, বুঝলি? চল। হুড়মুড় করে ওরা নেমে পড়ল বারান্দা দিয়ে, এগোলো পুকুর পাড়ের দিকে। ঘুমোবার আগে নাড়ুকে গল্প শোনাচ্ছিলেন ঠাকুরদা। আওয়াজ শুনে নাড়ু তড়াক করে বিছানা ছেড়ে উঠে জানলার কাছে চলে গেল। ঠাকুরদা হাতড়াতে হাতড়াতে বললেন, নাড়ু, নাড়ু বাপ, কোথায় গেলি? বলি ও নাড়ু, ওই চেঁচামেচি কিসের? ফ্যাক্টরির দিকে কারা যেন যাচ্ছে। কারা যায়, কারা যায়? ওই তো অর্জুন দা, কার্তিক দা, গোরা কাকু। আজ মারামারি হবে। আমারে নিয়ে চল বাপ, আমারে নিয়ে চল, নিয়ে চল। তুমি কোথায় যাবে? তুমি বসে থাকো, আমি দেখে দেখে বলছি। হা ভগবান, হা ভগবান, আর কেডা কেডা আছে অগো সাথে? কুকুরটা পায়ে পায়ে ছুটে চলেছে অর্জুনের। অর্জুন একবার বলল, যা বেচারাম, তুই ফিরে যা, মায়ের কাছে থাক। বেচারাম শুনল না। তখন অর্জুন দেখতে পেল লাবণ্যকে। একটা দা নিয়ে লাবণ্য হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছে। তার মুখ চোখ অস্বাভাবিক। অর্জুন হাত দিয়ে তাকে আটকে বলল, এলাবি, তুই কোথায় যাচ্ছিস? লাবণ্য জল জলে চোখে বলল, আজ সব শেষ করে দেব, আজ সব শেষ করে দেব। না না, পাগলামি করিস না, তুই বাড়ি যা। লাবণ্য অর্জুনের দিকেই দাটা তুলে বলল, খবরদার, কোনো কথা বলবে না, আজ শেষ করে দেব আমি। কেন ঝঞ্ঝাট করছিস? তোর যাবার দরকার নেই। হ্যাঁ, দরকার আছে। লাবণ্য আগে আগে ছুটে গেল। তখন অর্জুন আর অন্যান্যরাও ছুটতে লাগলো। অর্জুনের হাতে সেই শাবল, যে শাবলটা কোনো আততায়ী তাকে মারতে এসে ফেলে গিয়েছিল। দেয়ালের ওপাশে সারি সারি মুখ। দলবল নিয়ে একটু দূরে অর্জুন থমকে দাঁড়ালো। অন্ধকারে চোখ সইয়ে নিয়ে মুখগুলো চেনার চেষ্টা করল। তারপর চেঁচিয়ে বলল, দিব্য, তোরা সরে যা, আমরা এই দেওয়ালটা ভাঙতে এসেছি। ফ্যাক্টরির সম্পত্তি আমি ভাঙতে দিব না। তুই ভালোভাবেই জানিস দিব্য, এটা ফ্যাক্টরির সম্পত্তি নয়। সে কথা আমি তোর কাছ থেকে শুনতে রাজি নই। লাবণ্য ছটফট করে এগিয়ে যেতে চায়। অর্জুন তার হাত ধরে রেখেছে। কার্তিক চিৎকার করে উঠল,
বেশি কিছু করবি তো ফ্যাক্টরিতেই আজ আগুন ধরিয়ে দেব। আয় না, দেখি কত তেজ। ও নাড়ু, নাড়ু, কি হইল? কি হইল ক ক বাপ, কারা কারা গেছে ওখানে? বলি ও নাড়ু, নাড়ু রে আর দেখতে পাচ্ছি না। বাপ, আমারে নিয়ে চল আমারে বাপ, আমার নিয়ে চল। তুমি ওই মারামারির মধ্যে গিয়ে কি করবে? দিব্যদার গলা শুনতে পাচ্ছি। ভগবান, ভগবান। অর্জুন আর এক পা এগিয়ে গিয়ে দেখল দিব্যর পাশে রতন, শম্ভু, নিতাই, 2-3টে অচেনা লোক, একটু পেছনে কেওল সিং স্বয়ং, ওদের হাতে লাঠি। একটা সংঘর্ষ লাগবেই। এদিকে কার্তিক, গোরা, দিনু ওরাও মরিয়া হয়ে ছটফট করছে। অর্জুন আবার বলল, দিব্য, তুই আজ একটা চাকরির জন্য এতগুলো নিজেদের লোককে বাড়ি ছাড়া করবি? তুই সরে দাঁড়া, ফ্যাক্টরির মালিকের সঙ্গে আমরা বোঝাপড়া করে নিচ্ছি। যা যা, বাড়ি যা, মায়ের আঁচলের তলায় গিয়ে লুকো। দিব্য, আমি তোর কাছে ভিক্ষে চাইছি, 5 জনের জন্য অন্তত 1 টুকরো করে জমি ছেড়ে দে। চুপ কর হারামজাদা, তুই কেন ফোপর দালালি করতে এসেছিস? দিব্য, তোকে সামান্য একটা চাকরি দিয়েছে বলে তুই আজ ওই সব লোভী লোকদের পক্ষে দাঁড়াবি? হ্যাঁ, তোর নিজের লোকেদের ছেড়ে? তুই সরে দাঁড়া, আমরা ওদের সঙ্গে বোঝাপড়া করে নিচ্ছি। এই দেয়ালে কেউ হাত দিলে তার হাত আমি ভাঙা দেব। আমি শেষ করে দেব, সব শেষ করে দেব, সব শেষ করে দেব আমি। চল অর্জুন, আর কথা বলে কি হবে, এগিয়ে যাই। অর্জুন ক্লান্তভাবে বলল, না থাক, আজ থাক, চল ফিরে যাই। ফিরে যাব? কি বলছিস তুই? তাহলে কি নিজেদের লোকজনের সঙ্গে মারামারি করব? শাবলটা ফেলে দিয়ে অর্জুন 2 হাতে মুখ ঢাকল। তার বুকের মধ্যে একটা অসহায় হাহাকার। আর একটু এগিয়ে গেলে মারামারি লাগবেই। কার মাথা ফাটবে, কে প্রাণে মরবে তার ঠিক নেই। অর্জুন তার শরীরে এখন এমন একটা শক্তি অনুভব করছে যে ইচ্ছে করলেই সে যেন সারা পৃথিবী তছনছ করে দিতে পারে। কিন্তু কাদের সঙ্গে মারামারি করতে যাচ্ছি আমি? দিব্য, রতন, শম্ভু, নিতাই, এদের সঙ্গে? এদের সকলের সঙ্গে কলোনির মাঠে খেলাধুলো করেছি, কত বর্ষার বিকেলে, কত শীতের সকালে, কতদিন ওদের বাড়িতে ওদের মায়ের হাতের রান্না খেয়েছি। সেসব মিথ্যে হয়ে যাবে। আজ শেষ করে দেব, সব শেষ করে দেব। আর থেমে যাওয়ার পথ নেই অর্জুন, চল এগোই। দিব্যর মায়ের মৃত্যুর আগে যখন খুব অসুখ ছিল তার, তখন মা এই দিব্যকে আমাদের বাড়িতে এনে রেখেছিল। তখন দিব্য আমার পাশে এক বিছানায় ঘুমোতো। ভুলে যাবো রে সেসব? কেমন করে ভুলবো বলতো? বল না দিব্য, কি করলে সব ভুলে যাওয়া যায়? কি হলোটা কি অর্জুন? থমকে দাঁড়িয়ে গেলি যে, ভয় পেয়ে গেলি? এরাই আমার আপনজন, আমারই আত্মীয় স্বজন, বন্ধু। আজ এদের সঙ্গে হানাহানি করব? এমনকি ওই যে মিচকে শয়তানটা ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে, ওই কেওল সিং, সেও তো আজ আমাদের মতো একই দেশের মানুষ। মানুষের প্রাণের চেয়ে কি জমির দাম বেশি? স্বজন হত্যার বদলে তো পথে পথে ভিক্ষে করাও ভালো। শেষ করে দেব, আজ শেষ করে দেব, সব শেষ করে দেব, সব শেষ করে দেব। অর্জুন অসহায়ের মতো দ্বিধায় কাঁপছে। কি করব এখন? তার কি করা উচিত? এমন কেউ নেই যার কাছ থেকে অর্জুন কোনো পরামর্শ বা বুদ্ধি নিতে পারে। সবাই নানান কথা বলে গুলিয়ে দেয়, কেউ পথ দেখাতে পারে না। কিরে, কইরা গেল? অর্জুন তবু মুখ থেকে হাত সরালো না। তার সঙ্গীরা আর ধৈর্য রাখতে পারছে না। আজ শেষ করে দেব আমি, সব শেষ করে দেব, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেব, ছাই গাদা বানিয়ে দেব। লাবণ্য কি যেন বলে একটা চিৎকার করছে। কি বলছে ও? কেন এত রাগ, কেন এত আক্রোশ? অর্জুন এখনো ঠিক করতে পারছে না সে কি করবে। উদ্ভ্রান্ত মানুষের মতো তার সারা শরীর কাঁপছে। বুকের মধ্যে একটা তীব্র বিষাদ। এইসব আত্মীয় বন্ধু, এদের সঙ্গে সে আজ রক্তারক্তি করতে যাবে। কি হবে জমি দিয়ে? তার ফিরে যাওয়াই ভালো। একটা পাশবিক আর্তনাদে অর্জুনের ঘোর ভেঙে গেল।
কার্তিক ওদের গালাগালির উত্তরে একটা কঠিন গালাগালি দিয়েছিল। তার উত্তর হিসেবে ওরা একটা থানির ছুঁড়েছে। অর্জুনকেই টিপ করে ছোঁড়া হয়েছিল, তার গায়ে না লেগে সেটা লেগেছে বেচারামের মাথায়। কুকুরটা মাটিতে পড়ে ছটফট করছে, বয়ে যাচ্ছে রক্তের ধারা। রক্ত দেখে অর্জুনের চোখে অন্যরকম ঘোর লাগলো। আর একটা ইঁট এসে পড়ল দিনুর কাঁধে। কার্তিক নিচু হয়ে বলল, সাবধান, ওদের কাছে বোমা থাকতে পারে। অর্জুন, অর্জুন! অর্জুন মাটি থেকে শাবলটা তুলে নিল আবার। এখন সে ভয়ঙ্কর শব্দটার চেয়েও ভয়ঙ্কর। তার ছিপছিপে শরীরটা উদ্যত তীরের মতো খরসান। সে হুঙ্কার দিয়ে বলল, সাবধান হবার কি আছে? আয়, ভেঙে ফেল, দেওয়ালটা ভেঙে ফেল, এবার শেষ করে দে। শাবলটা ঘোরাতে ঘোরাতে অর্জুন এক লাফে দেওয়ালটার ওপারে গিয়ে বলল, আয়, কে আটকাবি দেখি, আয় দেখি কে আটকাবি, সব ভেঙে ফেলবো। আমার নাম কি? শরীরে বড্ড ব্যথা। আমার হাত কি বেঁধে রেখেছে? না, হাত দুটো তো খোলা, তবে ডান হাত তুলতে পারছি, বাঁ হাতটা অসম্ভব ভারী। মাথায় তো ব্যান্ডেজ নেই, মাথায় মারতে পারেনি। আমার মাথা ঠিক আছে, আমার সব মনে আছে। আমার নাম অর্জুন রায়চৌধুরী। আমার বাবার নাম, দাদার নাম সব মনে আছে। এক পাশে পাট ক্ষেত, এক পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে উঁচু রাস্তা, বটতলার এক পাশে শ্মশান। আমার বাবাকে ওখানে পুড়িয়েছিলাম। সেই গ্রাম্য ছবিখানি একটুও মলিন হয়নি, জল জল করছে স্মৃতিতে, সব মনে আছে। দাদা, দাদা, আমি কথা দিচ্ছি, আমি আবার ফিরে যাব। গিয়ে বলবো, যুদ্ধ বিগ্রহ চাই না, 5 বিঘেও চাই না, আমাদের মাত্র 5 কাঠা জমি আর সেই ভাঙা কুঁড়ে ঘরটা ফিরিয়ে দাও। আমার মায়ের বড় কষ্ট, মা শুধু সেখানেই শান্তি পাবে। সন্ধেবেলা তুলসী তলায় পিদিম জ্বালিয়ে শাঁখে ফুঁ দেবে। দাদা, আমি কথা দিচ্ছি, আমি ফিরে যাব, তবে তোমার কুকুরটাকে আর সঙ্গে নিয়ে যেতে পারবো না। তুমি বলেছিলে ওকে যেন কখনো তাড়িয়ে না দিই, কিন্তু বেচারামকে ওরা মেরে ফেলেছে দাদা। আমার সামনেই ও মুখের রক্ত তুলে মরল। আবার ইঞ্জেকশন। নার্স, নার্স, আমার সমস্ত শরীরে ব্যথা, আর ব্যথা দিও না। এটা কোন হাসপাতাল? বড্ড বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল খাবে? হ্যাঁ নার্স, তোমার মুখখানা কি সুন্দর, একদম আমার মায়ের মতন। তবে তুমি আমার মায়ের মতন দুঃখী হয়েও না। আমার কপালটা আর একটু ছুঁয়ে থাকো। আহ, কি ঠান্ডা, কি ঠান্ডা। আমার বুক পিঠ জোড়া ব্যান্ডেজ, আমার পাঁজরায় ছুরি মেরেছে। আমিও কি নরঘাতক? আমার মাথা ঠিক ছিল না। আমি বন বন করে শাবলটা ঘুরিয়ে যাকে সামনে পেয়েছি, তখন আমার গায়ে অসুরের মতন শক্তি, একটা চাপ চাপ দাড়িওয়ালা মুখ। আমি ওর মাথায়, কিন্তু কেওল সিং কেন আগে আমার দিকে ছুরি তুলল? না, আমি আর অস্ত্র ছোব না কখনো, কথা দিচ্ছি। কথা, কিন্তু কাকে কথা দিচ্ছি? মা, তোমাকে তো আমি কথা দিয়েছিলাম আমি ঠিক ফিরে আসব। কথা রাখিনি। কে? বিশ্বনাথ কাকা? হ্যাঁ,
চিনতে পারবো না কেন? আমার তো বিশেষ কিছু হয়নি। লাবণ্য কেমন আছে? সেরে উঠেছে? সেরে উঠুক তাড়াতাড়ি। আহা, লাবণ্যর বড় দুঃখ, উঁচুতে উঠতে পারলো না। আবার চেষ্টা করতে বলবেন। সারা জীবনেও হাল ছেড়ে দিতে নেই। লাবণ্য দিব্যর হাতে কোপ বসিয়েছিল। আমিও কি দিব্যকে মেরেছিলাম? হ্যাঁ, একবার ওর উড়ুতে শাবল দিয়ে। দিব্যর ওপর আমার রাগ নেই, কিন্তু ও কেন দেওয়ালের ওপাশে দাঁড়াতে গেল? ও যদি না... আমি ক্ষমা চাইছি দিব্য, কেওল সিং, আমি তোমাদের কাছেও ক্ষমা চাইছি। আমি মানুষকে মারতে চাই না। আমি কি করব আমাকে তো কেউ বলে দেয়নি। আমার বড় কষ্ট হচ্ছে। বুকে এমন ব্যথা, বুকের ভেতরেও। আচ্ছা, কার্তিক বাঁচবে তো? আর গোড়া? বিশ্বনাথ কাকা, আর একটু বসুন না, এক্ষুনি যাবেন না। আমার মাকে একটু দেখবেন। না, সে তো জানি যে আপনারা দেখবেন, এমনি বললাম। একজনের বিপদে আরেকজন যদি এগিয়ে না আসি। শুধু দেখবেন মাকে যেন কেউ জোর করে খাওয়ায়। আমার অসুখ হলে মা একদম খেতে চায় না। মাকে বলবেন না আমি হাসপাতালে খুব খাচ্ছি। এত গ্লুকোজ ইঞ্জেকশন দেয় যে সব সময় পেট ভর্তি থাকে। জানো অর্জুন, গভর্নমেন্ট থেকে আমাদের কলোনির কেসটা টেক আপ করেছে। কি করে খবর পেল? কে খবর দিয়েছে? ওদের তো কুম্ভকর্ণের ঘুম। কাগজে বিরাট করে বেরিয়েছিল সে খবরটা। তোমার সেই প্রফেসর, তিনি রিপোর্টার নিয়ে এসেছিলেন। তোমার ছবি বেরিয়েছে। শোনো, গভর্নমেন্ট এ মাসের মধ্যেই আমাদের সবার নামে জমি রেজিস্ট্রি করিয়ে দিচ্ছে। ওই জমিটা... আমি বলেছিলাম তো, রুখে না দাঁড়ালে কিছু হয় না। অধিকার আদায় করে নিতে হয়। কেওল সিং এর হাতে ছেড়ে দিলে অন্যরাও কেউ পেত না। এতদিনে আমরা এখানকার সত্যি নাগরিক হলাম। বিশ্বনাথ কাকা, লাবণ্যকে বলবেন ও যেন আবার চেষ্টা করে। লাবণ্য উঁচুতে উঠতে চেয়েছিল, তার ব্যর্থতার কষ্ট। কি এখানে এত ভিড় কিসের? বাইরে যান বলছি। আমি কিন্তু সুপার সাহেবকে ডাকবো। পুলিশ রয়েছে ওয়ার্ডের বাইরে, তাও আপনাদের এত সাহস? এত ভিড় কেন? নার্সেদের বলে দাও তো, ভিড় আমার সহ্য হয় না। আমার দম আটকে আসছে। এত গোলমাল যে কানে তালা লাগিয়ে দিচ্ছে। হাসপাতালে আসতে কথা বলতে হয় তাও জানে না। আচ্ছা, এরা কি পুলিশের লোক? আমাকে জেলে দেবে? দিক কিন্তু এখন ভিড় হটাও, হাসপাতালের নিয়ম মানতে বলো। কি বলছো? কোনো ভিড় নেই, কোনো গোলমাল নেই? তবে কি আমার মাথার গন্ডগোল? হ্যাঁ, ঠিক আছে। আমার চোখের সামনে আঙুল দেখাও তো, আঙুল দেখাও। কটা আঙুল? তিনটে, ঠিক বলিনি? এবার কটা আঙুল? এবার একটা। দেখতে পাচ্ছ তো আমার মাথা ঠিক আছে। তুমি আঙুলে পলার আংটি পরেছো কেন? তোমার পেটের ট্রাবল বুঝি? ও, তুমি ক্রিশ্চান। এটা তোমার বিয়ের আংটি? বিয়ের আংটি আবার কেউ পলার দেয় নাকি? ওহ, হাসিও না। হাসলে এখন আমার পেটে অসহ্য যন্ত্রণা হয়। আমি বরং একটু ঘুমিয়ে নি। অবনীশদা, বসুন। এখন বেশ ভালো আছি।
ঘুমিয়ে ওঠার পর মাথাটা বেশ ঝরঝরে লাগছে। আপনি আগে এসেছিলেন কাল? কদিন কেটে গেছে বলুন তো? আচ্ছা, আজ কত তারিখ? ইস, কত সময় নষ্ট হয়ে গেল। এবার বাড়ি ফিরেই থিসিসটা কমপ্লিট করে ফেলবো। তুমি যা কাণ্ড শুরু করেছো, থিসিস যে কবে শেষ হবে কে জানে। কতদিনে সেরে ওঠো তাই দেখো। না না, আমি ঠিক হয়ে যাব। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারবে না। আমি ঠিক বেঁচে থাকবো। তোমার তো এক কথা, 2 মাসের মধ্যে এই রকম কাণ্ড 2 বার হলো। তুমি এসবের মধ্যে কেন যাও বলো তো? তোমার পড়াশোনা নিয়ে থাকার কথা। পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, এত তো পড়লাম, কি হলো বলুন? পড়াশোনা করে আজকাল কার কি হয়? সকলের হয় না, কারো কারো হয়। কেমিস্ট্রি না পড়লে তুমি বস্তু জগতের এত রহস্যের কথা জানতে পারতে? অনেকের মাথায় 1000 চেষ্টা করেও এগুলো ঢোকানো যায় না। তোমার যখন ঢোকে। কিন্তু চারপাশের আর সব কিছুর ব্যাপারে চোখ বন্ধ করে থেকে কি পড়াশোনা করা যায়? সে কথা বলছি না, কিন্তু যে যেটা ভালো পারে তার সেটাই করা উচিত। দেশের সব জিনিসেরই তো দরকার আছে। গরিবের দুঃখ দূর করা, সংগঠন করা, এগুলো যেমন কাজ, তেমনি ডাক্তারি শেখা, কেমিস্ট্রি পড়া, এগুলোও একটা কাজ। অন্য একজনের মাথায় হাতুড়ি মেরে মেরেও তাকে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পাওয়ানোর মতো বিদ্যে দেওয়া যাবে না। যে যেটা ভালো পারে সে সেটাই করুক। তুমি যখন এটা পারো। কিন্তু সমস্যাটা যখন খুব ইমিডিয়েট হয়ে পড়ে, তখন আর এভাবে ভাবা যায় না। ঠিক আছে, এখন আর এ নিয়ে তর্ক করে লাভ নেই। তুমি শিগগির ভালো হয়ে ওঠো তো। দেখুন না, আর 2-3 দিনের মধ্যেই। থাক, আর বীরত্ব দেখাতে হবে না। অর্জুন, তোমার মতন একটা ছেলে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার দুঃখের শেষ থাকবে না। অবনীশদা, আপনাকে আমি দুঃখ দেব না। এখন চুপ করে ঘুমো। কাল আসবো। কাল তোমার মায়া বৌদিও আসবেন বলেছেন। সারাক্ষণই তো ঘুমোচ্ছি। কেউ এলে 2-4টে কথা হয়, তাছাড়া একা থাকলেই একটা আচ্ছন্ন ভাব। ছুরি মেরেছে পাঁজরায়, তবে মাথাটা এত ঝিমঝিম করে কেন? কেমিস্ট্রি না পড়ে ডাক্তারি পড়লে হতো। বস্তুর রহস্য জানার বদলে মানুষের শরীরের রহস্য অনেক বেশি আকর্ষণীয়। কিন্তু ডাক্তারি পড়ার বড্ড খরচ। মুখস্থ বিদ্যার জোরে কি আর ডাক্তারিতে ফার্স্ট হতে পারতাম? কেমিস্ট্রি সহজ বলেই তো নিয়েছিলাম। অনেকে এটা জানে না। ভাগ্যিস ডান দিকের বদলে বাঁ দিকের পাজরায় ছুরির খোঁচা মারতে পারেনি, তাহলেই তো অক্কা পেয়ে যেতাম। ইস, অত সহজ নয় আমাকে মারা, অত সহজ নয়। আচ্ছা, আর কার কার যেন আসবার কথা ছিল? অবশ্য কথা কারোরই নেই, তবে কেউ এলে ভালো হতো। আমার খুব বক বক করতে ইচ্ছে করছে। আরে আক্তার, এসো এসো। হ্যাঁ, ভালো আছি। উঠে বসতে ইচ্ছে হচ্ছে খুব। কাল পরশুই পারবো বোধ হয়। শুক্লা আসেনি? শুক্লা খুব ব্যস্ত। ওর বান্ধবীর বিয়ে, তাই না? নন্দিতার। ভালো থাকলে আমিও হয়তো নেমন্তন্ন পেতাম। শুক্লার অবশ্য ব্যস্ত থাকার জন্য একটা না একটা কারণ থেকেই যায়। তুমি 4 দিন পরেই জার্মানি চলে যাচ্ছ? আহা, শুক্লার খুব মন খারাপ হবে। ভালো থাকলে এয়ারপোর্টে তোমাকে সি অফ করতে যেতাম, খুব হই হল্লা করা যেত। তুমি ক বছর থাকবে? 3 বছর? না, আমি জার্মানি যাব না। আমি কোথাও যাব না। আমি আপাতত ওই দমদমের কলোনিতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এটা আমার একটা স্টাইল, একটা গিমিকও বলতে পারো। হ্যাঁ, বস্তির ছেলে এমএসসিতে ফার্স্ট। হ্যাঁ, কতটা গুরুত্ব বেড়ে যাচ্ছে বলো তো? হ্যাঁ, নইলে আমার মতন ছেলে তো গন্ডায় গন্ডায় আছে। প্রত্যেক বছর এতগুলো সাবজেক্টে এতগুলো ছেলে। তুমি চলে যাচ্ছ? আহা, তোমাদের বাড়িতে গিয়ে আর কাবাব খাওয়া হবে না মনে হচ্ছে।
তোমার মা একবার যে সেই ভেড়ার মাংসের কাবাব খাইয়েছিলেন এখনো মুখে লেগে আছে। আমি একটু হ্যাংলা হয়ে গেছি না? খাওয়ার কথা বলছি এত করে, হাসপাতালে এলেই আমার এরকম হয়। মনে হচ্ছে যেন কতকাল কিছু খাইনি। কি খাচ্ছি জানো তো? স্রেফ গ্লুকোজ। তুমি না থাকলেও তোমার বাড়িতে যাব, তোমার মার কাছে খেতে চাইব। আচ্ছা আক্তার, ফিরে এলে আবার দেখা হবে। বন ভয়াজ। আর রেভো। কি অসহ্য ব্যথা, পাশ ফিরতে পারছি না, মাথা তুলতে পারছি না, চোখ অন্ধকার হয়ে আসছে। নার্স, নার্স, নার্স কি আমাকে ভুলে গেছে? অন্যদের সঙ্গে গল্প করতে করতে এই হাসপাতালের সবাই যদি আমার কথা ভুলে যায়, আমি যদি নিঃশব্দে মরে যাই, এত কষ্ট, ও এত কষ্ট মানুষ সহ্য করে কি করে? সহ্য করতেই হবে, করতে হবে, আমাকে বাঁচতেই হবে। আমার এখনো অনেক কাজ আছে, অনেক কাজ আছে। বিশ্বনাথ কাকার, আচ্ছা হ্যাঁ, বিশ্বনাথ কাকার মুখ অত গম্ভীর ছিল কেন? ডাক্তার কি বলেছে আমি বাঁচবো না? না না না, তা হয় না। হারান্দা, আপনার হাত ভাঙলো কি করে? হাতে স্লিং ব্যান্ডেজ। আপনি তো আমাদের সঙ্গে, আপনার ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতর কিছু নয় তো? দেখুন তো হারান্দা, ট্যাক্সি অ্যাক্সিডেন্টে আপনার হাত ভাঙলো, অথচ আপনি যদি আমাদের সঙ্গে আসতেন, আজ আপনার হাত ভাঙলেও আপনি দুঃখ পেতেন না, আনন্দই পেতেন। আপনি কি ভাবছেন আমি অনুতাপ করছি? মোটেই না। আমি আবার যদি কখনো এই অবস্থায় পড়ি, আমি আবার ওইভাবে এগিয়ে যাব। হারান্দা, হারান্দা, আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? একজন ভদ্র মহিলা এসেছেন আমার সঙ্গে দেখা করতে। আমি ঘাড় তুলতে পারছি না। ভদ্র মহিলা আবার কে? আমি জানতাম শুক্লা তুমি আসবে। তোমার যতই কাজ থাক তুমি আসবেই। কি করে জানলে? ও আমি ঠিক জানতাম। সকালবেলা আক্তার এসেছিল, ও বলল নন্দিতার বিয়ের জন্য তুমি খুব ব্যস্ত। কবে বিয়ে নন্দিতার? পরশু ওর রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে আক্তারের সঙ্গে। আক্তারের সঙ্গে? কি পাজি দেখেছো আক্তারটা, আমাকে কিছু বললো না। নন্দিতাও ওর সঙ্গে জার্মানি যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ। আমি আরও ওকে বললাম ও জার্মানি চলে যাচ্ছে বলে তোমার নিশ্চয়ই খুব মন খারাপ হয়ে যাবে। ও তাই শুনে মিটি মিটি করে হাসলো। কি সত্যি তোমার মন খারাপ হয়নি? হয়েছেই তো। এত বাজে বকবক করতে হবে না তোমাকে, তুমি চুপ করে থাকো। আরে এ কি, তুমি কি হাসপাতালে এসেও আমাকে বকুনি দেবে নাকি? অসুস্থ লোককে কেউ বকে? লোকে শুনলে কি বলবে? হাসতে হবে না তোমাকে। আমাকে জ্বালাতন করতে বুঝি তোমার খুব ভালো লাগে? কি মুশকিল, আমি তোমাকে জ্বালাতন করলুম কখন? আমার সঙ্গে তো তোমার 10-12 দিন দেখাই হয়নি। তুমি খালি গুন্ডামি করে বেড়াবে, তাতে অন্যরা সুস্থির থাকতে পারে? আমি গুন্ডামি করলাম কোথায়? তুমি সব জানো না, শোনো না? সব জানি। গুন্ডামি করার আগে তুমি দাদাকে বা বাবাকে বললেই পারতে, দেখতে বাবা কিছু ব্যবস্থা করতে পারেন কিনা। তোমার বাবাকে সব কথা বলতে যাব কেন? আমার ঘর সংসারের কথা ওকে জানাতে হবে নাকি? তা জানাবে কেন? তার বদলে বরং মারধর। অত বকাবকি করো না প্লিজ। অসুস্থ লোককে এত বকতে নেই, হার্ট ফিল করতে পারে। আচ্ছা, তুমি আজ কোনো সেন্ট মেখে আসোনি? গন্ধ পাচ্ছি না তো। তোমাকে বলেছিলুম না? হা 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 হা। উনি মাসের মধ্যে 10 দিন করে মাথা ফাটিয়ে হাসপাতালে কাটাবেন, আর আমি ওনাকে সেন্টের গন্ধ শোকাতে আসব। ঠিক,
তার বদলে তেড়ে বকুনি দিতে আসাই উচিত। সেটা তুমি খুব ভালোই করতে পারো অবশ্য। আচ্ছা শুক্লা, 2-4 বছরের মধ্যে তুমি কোনোদিন কেঁদেছ? তোমাকে তো সবসময় আনন্দ ফুর্তিতে দেখি। আমার সামনে এলে অবশ্য একটু ঝাঁঝালো মেজাজ হয়ে যায়, কিন্তু তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি। কান্নার সময় তোমাকে কেমন দেখায় তা একটু দেখতে ইচ্ছে করে। তোমার সে চোখ নেই, তাই দেখতে পাও না। সকলের কান্না একরকম হয় না। এ কি? আমি শুক্লার কথায় আর কোনো উত্তর দিতে পারছি না কেন? হঠাৎ শুক্লা এ কথা বলল কেন? তাছাড়া এ কি রকম যেন অচেনা গলা। শুক্লাকে এরকম নরমভাবে কথা বলতে তো কখনো শুনিনি। শুক্লা, তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি, তুমি বুঝতে পারবে না সেটা। আমি কি না জেনে কোনো অপরাধ করেছি তোমার কাছে? তুমি আমার উপর বড্ড রেগে আছো, কিন্তু আমি তো তোমাকে কখনো জ্বালাতন করতে চাইনি। তোমার জগৎ থেকে আমি অনেকটা দূরে, তাই তোমাকে বিরক্ত করতে যাই না। তোমার এমন একটা সুন্দর জীবন, সেখানে আমার ঠিক স্থান নেই, আমি জানি। তাই জানো বলেই তুমি এক একটা কীর্তি করে মাথা ফাটিয়ে কিংবা বুকে ছুরি বসিয়ে হাসপাতালে পড়ে থাকবে। এইটুকু তোমার বোঝার ক্ষমতা নেই? সেই সময়টা আমার কি ভীষণ কষ্টে কাটে। আমার সেই কটা দিন কিচ্ছু ভালো লাগে না, কোথাও যেতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে মিশতে ইচ্ছে করে না, রাতে ঘুমের আনন্দ পাই না। কেন এরকম হয় বলো তো? আমি জানি না। তোমার মনটা আসলে নরম। মানুষের দুঃখের কথা জেনে তুমি নিশ্চিন্ত থাকতে পারো না। তোমার এরকম হওয়ার জন্য আমি সত্যি খুব দুঃখিত। থাক, আর বলতে হবে না। একটা কথা মনে রেখো, আমি কারোর কাছে ঋণী থাকতে চাই না। তার মানে? তার মানে আবার কি? যা বললাম তাই মানে। শুক্লা, লক্ষ্মীটি অত বকুনি দিও না। আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। আজ আমার মাথাও পরিষ্কার নয়, সব বুঝতে পারছি না। বলো না, ঋণী থাকবে না এর মানে কি? আমি জলে ডুবে গিয়েছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছিলে। এখন তুমি ফট করে মরে গিয়ে আমাকে ঋণী রেখে যাবে? চালাকি পেয়েছো নাকি? যা, ওসব কথা বলো না, ওটা কিছুই না। আমি না থাকলে আর কেউ বাঁচাতো। ঋণী আবার কি? রাস্তায় কোনো ভিখিরিকে একটা পয়সা দিয়ে দিও, তাহলেই ঋণ শোধ হয়ে যাবে। আচ্ছা, আর বকতে হবে না, বোকারাম কোথাকার একটি। শুক্লা, জানো, আমার সেই কুকুরটা বেচারাম মরে গেছে। এ কি অর্জুন, তুমি কাঁদছ? একটা কুকুরের জন্য কাঁদছ? ও আমার দাদার খুব প্রিয় ছিল। আমার দাদা। এখন ওসব কথা ভাবতে হবে না, একটু ঘুমো, আমি যাই। না, শোনো না, গতবার তুমি হাসপাতালে একদিনের বেশি আসনি বলে আমি তোমার কাছে অনুযোগ করেছিলাম। আমার একটু লোভ হয় ঠিকই, কারণ অন্য কোনো সময় তো তোমাকে একলা দেখতে পাই না। একমাত্র আমার কিছু একটা হলেই। যাক, এবার তোমাকে আর হাসপাতালে আসতে হবে না। তুমি আর এসো না। কেন আসবো না? বাইরে আমি না এলে তুমি ভালো হয়ে উঠবে? পারবে একা একাই অসহ্য কষ্টের মধ্যে থেকে বেঁচে উঠতে? বলো, পারবে? তুমি শুধু শুধু কেন কষ্ট করে আসবে? তাছাড়া তুমি এখন ব্যস্ত। আক্তার আর নন্দিতারা বাইরে চলে যাচ্ছে, ওরা তোমার এত বন্ধু। আমি কাল এসেছিলাম, পরশু এসেছিলাম, তোমার তখন ভালো করে জ্ঞান ছিল না। আমি আবার কাল সকালে আসব, বিকেলে আসব, পরশু সকালে আসব, বিকেলে আসব, তারপর দিন। কেন? বেশ করব, আমার খুশি। আহ, বেঁচে থাকাটা এত আনন্দের, তবু মানুষ কেন মরতে চায়?
কেন অন্যকে মারতে চায়? নার্স, আমাকে একটু উঁচু করে বসিয়ে দিন তো। আমার বুকে আর ব্যথা নেই, আমার মাথা পরিষ্কার, আমি ঠিক বেঁচে থাকবো, বেঁচে থাকবো। বাঁচতে আমার ভালো লাগে। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি মরব না। ছেলেবেলা থেকে মৃত্যু অনেকবার আমার কাছে এসেছিল। দেশ ছাড়ার সময় দুঃসহ যাত্রাপথে যে কোনো সময়ই তো মরে যেতে পারতাম। খুলনার সেই দুটো লোক যখন মাকে ধরেছিল, কিংবা বনগাঁ স্টেশনের প্ল্যাটফর্মে আমারই বয়সী কটা ছেলে তো কলেরায় পটাপট মরে গেল। কলোনিতে এসেও এই দুবার ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিছুতেই পারেনি, কিছুতেই পারবে না, কোনোদিন পারবে না। আমি বেঁচে থাকবো, আমি ঠিক বেঁচে থাকবো। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্জুন। আজ শুনলেন শেষ পর্ব। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য শেখর, অর্জুন দীপ কাইজার বাসু, লাবণ্য ছন্দবাণী দত্ত, দিব্য শুভায়ন রয়, মা আলপনা শর্মা, অবনীশ সৌরভ চক্রবর্তী, উকিল জয় মুখার্জি, ঠাকুরদা রূপন দাশগুপ্ত, শুক্লা নিশা দরিয়া, হারান সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।